হ্যালো ফ্রেন্ডস, ইকোনমিক্স ক্লাসে আবার সবাইকে স্বাগত। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির ইন্ডাস্ট্রি যে বিষয়টা রয়েছে বা ইন্ডাস্ট্রি যে টপিকটা রয়েছে সেটা সম্পর্কে। একদমই কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমরা একদম পড়াশোনার আলোচনায় চলে যেতে চাই। এবং সেখানে দেখো, প্রথমেই যদি বলি যে ইন্ডাস্ট্রির একদম খুব সহজে ডেফিনেশন কি। ইন্ডাস্ট্রির ডেফিনেশন যদি বলি তাহলে প্রোডাকশন অফ গুডস or related services, the production of goods or related services। চট জলদি লিখবে তোমরা ডেফিনেশনের কথাটা, দ্য প্রোডাকশন অফ গুডস অর রিলেটেড সার্ভিসেস। এবং এই ডেফিনেশনে আমরা বলতেই পারি যে দেখো, ইন্ডাস্ট্রির আরো কি মানে হতে পারে। ইন্ডাস্ট্রি মানেই কিন্তু লেবার, ইন্ডাস্ট্রি মানেই ম্যানুফ্যাকচার, ইন্ডাস্ট্রি মানেই কিন্তু আমরা বলতে পারি হার্ড ওয়ার্ক, ইন্ডাস্ট্রি মানেই কিন্তু প্রোডাকশন। অর্থাৎ এর থেকে বেশি সহজ ডেফিনেশন দরকার নেই, বা এর থেকে বেশি তোমাকে ঘুরিয়ে ডেফিনেশন পড়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে ইন্ডাস্ট্রি কথাটা থেকে আমরা এটাই বুঝতে পারি, দ্য প্রোডাকশন অফ গুডস অর রিলেটেড সার্ভিসেস। ইন্ডাস্ট্রির সিনোনিমস আমরা বলতে পারি লেবার, ইন্ডাস্ট্রির সিনোনিমস প্রোডাকশন, ম্যানুফ্যাকচার। এইগুলো আমরা ডেফিনেশন পার্টে লিখলাম। এবার দেখো যে সেক্টর ওয়াইজ ইন্ডাস্ট্রিকে কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়েছে। আমরা যেমন ইন্ডিয়ান ইকোনমির ভাগও পেয়েছিলাম, তাহলে এই সেক্টর ওয়াইজ চারটে ভাগ কি দেখো। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটার্নারি সেক্টর। এই চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ইন্ডাস্ট্রিকে সেক্টর ওয়াইজ। আমি বারবার বলছি যে সেক্টর ওয়াইজ এই চারটে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। দেখো, প্রাইমারি সেক্টরে কি পড়ে, ফিশিং, মাইনিং, ফার্মিং। আর আমরা বলতে পারি যে সেকেন্ডারি, যেটা ম্যানুফ্যাকচার যে হচ্ছে, প্রোডাকশনটা হচ্ছে, এই প্রোডাকশনের ক্ষেত্রে র মেটেরিয়ালসটা যেখান থেকে আসে সেটাকেই আমরা বলবো হচ্ছে প্রাইমারি সেক্টর। উদাহরণ হিসেবে দেখো, আমি আবার বললাম ফার্মিং, খুব সহজভাবে বলছি কারণ অনেক কিছু দরকার নেই সেইটুকু আমরা এই মুহূর্তে পড়বো না, পরীক্ষার নিরীক্ষে সামনে এগিয়ে আসছে সেই হিসেবেই পড়বো। ফার্মিং, ফিশিং, অ্যান্ড থার্ড আমরা বললাম মাইনিং। আর খুব সংক্ষেপে যদি লিখি যে গেটিং র মেটেরিয়ালস ফ্রম for secondary industry। সেকেন্ডারি কি বলবো আমরা, সেকেন্ডারিতে হচ্ছে যত ম্যানুফ্যাকচার হয়, যেখানে ম্যানুফ্যাকচারিং যত ইন্ডাস্ট্রি, যত হাব, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরির মধ্যে। যেমন ধরো স্টিল প্রোডাকশন হচ্ছে, কার প্রোডাকশন হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, যা কিছু প্রোডাকশন হচ্ছে সেগুলোকে সেকেন্ডারি ইন্ডাস্ট্রির ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। টার্সিয়ারির মধ্যে কি পড়বে দেখো, টার্সিয়ারির মধ্যে মূলত এই যে নার্সিং, টিচিং, তোমরা দেখো বিভিন্ন আমরা বলি যে প্রাইভেট যে হসপিটালগুলো তৈরি হয়ে পরিষেবা দেওয়া হচ্ছে সবই চলবে। প্রাইভেট এই যে স্কুল টিচিং প্রফেশন যেটা, সেটাও কিন্তু টার্সিয়ারি ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। আর কোয়াটার্নারির মধ্যেই পড়ে হচ্ছে রিসার্চ, আইটি ডেভেলপমেন্ট, যত অর্গানাইজেশন রয়েছে সেগুলোকে আমরা বলি কোয়াটার্নারির মধ্যে। তাহলে এইটু অন্ত ক্লিয়ার সবার, যে আমি প্রথম পয়েন্টটা বলেছিলাম ডেফিনিশন, এবং সেখানে কতগুলো সিনোনিম শব্দ পড়ে রাখলাম। এবং সেকেন্ড যেটা বললাম সেক্টর ওয়াইজ যে আমাদের টাইপ, সেই সেক্টর ওয়াইজ টাইপে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি ভাগ করা হয় এবং তাদের ডেফিনিশনটা আমরা পেলাম। এবার দেখো বেসিস অফ ডিভিশন অফ ইন্ডাস্ট্রি। নেক্সট পয়েন্টে যাবো, চট জলদি এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, চট জলদি একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। ওকে, আশা করি হয়েছে। এবার চলে যাব বেসিস, থার্ড পয়েন্ট যেটা আলোচনায়।
দেখো খুব কঠিন করে আমি বলছি না, একদম সোজা সোজা যতটুকু লাগবে তোমাদের। বেসিস অফ ডিভিশন অফ ইন্ডাস্ট্রি, প্রথম বলছি যে তিনটে বেসিসের উপরে হয়। প্রথম তো বলা হচ্ছে প্রোডাকশন বেসিস, প্রোডাকশনের নিরিখে বৃহত্তম আমরা বিচার করি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 কি রয়েছে। সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়, একটা কনসেপচুয়াল প্রশ্ন দিয়ে দেয়। ক্যাপিটাল কার কতটা মূলধনের টোটাল যে ক্যাপাসিটি সেটা। আর থার্ড হচ্ছে লেবার ইনভলভড। লেবার ইনভলভড আমরা যদি খুব সোজাভাবে বোঝার চেষ্টা করি, সোজাভাবে বললে এটাই বোঝায় যে যত, দেখো সরকারি অর্গানাইজেশন এরকম সব থেকে বেশি লেবার ইনভলভ আছে রেলওয়ে, তেমনি আবার বলা হয় যে বেসরকারি এরকম কোন অর্গানাইজেশন যেখানে সব থেকে বেশি লেবার ইনভলভ রয়েছে বস্ত্রবয়ন শিল্প, আমরা বলি কার্পাস বস্ত্রবয়ন শিল্প। তো এই হিসেবে তিনটে বেসিসের উপরে আমাদের ইন্ডাস্ট্রি ডিভিশন হয়। কিন্তু আমাদের পরীক্ষায় তোমাদের ইকোনমিক্সে দেখো থাকবে ক্যাপিটালের ভিত্তিতে আবার যে কটা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। আমি প্রথমে মার্কিংটা করে নিলাম, ক্যাপিটালের নিরিখে যে ভাগগুলো করা হয়েছে সেখানে সবার আগে চলে আসে মাইক্রো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি, লার্জ ইন্ডাস্ট্রি। এছাড়া আরো একটি ইন্ডাস্ট্রিকে ক্যাটাগরিতে ভাগ করা হয়, সেটাকে বলে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি। সেই অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিকে বাংলায় বলে অনুসারী শিল্প। বড় একটা এই যে কার তৈরি হবে কোনো একটা, সেই কার তৈরি করতে গেলে যে বিভিন্ন সেভারাল পার্টস দরকার হয়, সেই পার্টস গুলোর আবার কোম্পানি করে ওঠে, যে ছোট ছোট অনুসারী শিল্প যে গড়ে ওঠে সেগুলোকে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি বলে। তা আগে আমরা যে চারটে ভাগ বললাম, কি কি বললাম? প্রথমে বলেছি মাইক্রো, স্মল, 3 নম্বর বললাম হচ্ছে মিডিয়াম, আর লার্জ। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন অনেক সময় থেকে যায়, ক্যাপিটাল কার কতটা বলা হচ্ছে। এটা হচ্ছে আপ টু 25 lakhs, এটা more than 25 lakhs, and up to 5 crores। এটা হচ্ছে more than 5 crores, up to 10 crores। আর লার্জে বলা হয় more than 10 crores। আর অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি টার্মটা লিখে রাখো তোমরা, অনুসারী বলা হয় অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি, যাকে অনুসারী শিল্প বলা হয়। এর ক্যাপিটাল বলা হয় আপ টু 75 lakhs। এই হচ্ছে আমাদের প্রথমে ফার্স্ট কয়েকটা পয়েন্ট আমরা ক্লিয়ার করলাম। এইবার আমাদের বলা হয়, দেখো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, আমি একটু দূরে পেছনে সরে যাচ্ছি। ছোটবেলা থেকে ফ্যাক্টরস, কোন একটা স্থানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে কোন কোন ফ্যাক্টরস, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো, নতুন করে বলার কিছু নেই। কয়েকটা পয়েন্ট আমি শুধু বলে দিচ্ছি, তোমরা লিখতে পারো যে শিল্প কোথায় গড়ে ওঠে, তার পেছনে ফ্যাক্টরস গুলো কি কি। এক তো ট্রান্সপোর্টেশন, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিসিটি, থার্ড নম্বর বলা হয় ক্যাপিটাল, তারপরে আমরা বলি যে যে প্রোডাকশনটা গড়ে উঠবে সেই অনুযায়ী মার্কেট পুরো স্ট্র্যাটেজি করে কোথায় কি প্রয়োজন সেই অনুযায়ী বেসিক্যালি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এবং এই যে র মেটেরিয়ালস যদি প্রপারলি পাওয়া যায় সেই রকম একটা পজিশন দেখে গড়ে ওঠে। স্কিলড লেবার প্রয়োজন হয়, সরকারের সহায়তা যদি সঠিকভাবে থাকে, হেল্প সাবসিডি, তাহলে সেক্ষেত্রে আরো বেশি সুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি হচ্ছে ফ্যাক্টরস কোনো একটা শিল্প গড়ে ওঠার কারণে। তো এখানে আমাদের বেসিক পয়েন্টগুলো ক্লিয়ার হলো। এবার আমরা ভারতবর্ষের ইকোনমিক্সের নিরিখে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসির আলোচনায় যাবো। চটজলদি এটা তোমরা একটু লিখে নাও। তাহলে এবার দেখো ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এবং আমরা এইটুকু সকলেই মোটামুটি জানি যে এখনো পর্যন্ত 6টি ইন্ডাস্ট্রিয়াল পলিসি গৃহীত হয়েছে ভারতবর্ষে। এবং এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি বেসিক্যালি কি, দেখো ইন্ডাস্ট্রিয়াল পলিসি খুব সহজে চটজলদি আমরা লিখে নিয়েছি। ইট ইজ আ ফরম্যাট declaration by government on general policies for the development of industry, which basically which generally deals with the ideology of the current political dispensation. Suppose এটার মানে কি বলতে পারি যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য সরকার দ্বারা অনুসৃত নীতি, এবং মূলত এই যে নীতি, এই নীতিতে বলা হয় যখন যে সময় যে সরকার বা পলিটিক্যাল পার্টিজ বা যে ভাবধারার সরকার গঠন হয়
সেই ভাবধারাই কিন্তু মূলত প্রতিফলিত হয়। যেমন আমরা যখন প্রথম ভারতবর্ষ স্বাধীন হলো সেই সময় ভারতবর্ষ ছিল সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবধারার অনুসারী, এবং সেই অনুযায়ী প্রাথমিক সময়ে আমরা সোশিয়ালিস্টিক ইকোনমিক সিস্টেম অ্যাডাপ্ট করতে দেখি ভারতবর্ষে, এবং সেই ভারত সরকার করেছিল। সেই অনুযায়ী আমরা এটাকে পাচ্ছি যে বেসিক্যালি পলিটিক্যাল ইডিওলজিটাই রিফ্লেক্ট হয়। এবং এইখানে বলা হয় সিম্পল ওয়েতে অবজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল পলিসির অবজেক্টিভ কীভাবে গ্রোথ, তাহলে প্রথমেই গ্রোথ, মডার্নাইজেশন সকল সেক্টরের, সেটা আমরা ওই 4টে সেক্টর পেলাম আমরা অলরেডি, সেই সকল সেক্টরের ইকুয়াল ডেভেলপমেন্ট একসঙ্গে, প্রাইভেট পাবলিক এই যে যত সরকার অর্থাৎ বেসরকারি এদের মধ্যে সম্পর্ক এবং তাদের লিমিটেশন কার কতখানি সেটা ডিসাইড করার জন্য, ওয়ার্কার ম্যানেজার যে রিলেশন সেটাকে ইমপ্রুভ করার জন্য, লেবারদের যে স্বার্থ রক্ষা তার জন্য নীতি গ্রহণ করা, ফরেন ইনভেস্টমেন্ট সেই দিকটাকেও লক্ষ্য রাখা এবং কতটা কি নেবে সেটাও সরকার পলিসি ডিসাইড করে, প্রপার ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল রিসোর্সেস সমস্ত কিছুর একটা সঠিক নীতি গ্রহণ করা হয়, এবং এগুলি হচ্ছে অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। দেন যে কটা পলিসি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে তার প্রথম নেওয়া হয়েছিল 1948-এ, দেন 1956-এ সেকেন্ড, তারপরে 1977-এ জনতা সরকার গ্রহণ করে, যেটা ফেইলিওর হয়েছিল এক কথায়, সরকার ভেঙে গেলে 1980-তে, দেন 1985, 1990 এবং শেষে 1991-এ আরেকটি। এই 6টি ইন্ডাস্ট্রিয়াল পলিসি গৃহীত হয়েছে, এবং এই পলিসিগুলো সম্পর্কে এবার আমরা ডিটেলসে জানবো। তার আগে চটজলদি তোমরা এটা একটু লিখে নাও। যেহেতু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ডাটা এবার চলে আসছে সেই জন্য আমি একটু আগে চটজলদি লিখে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথমেই বলেছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948। এবার এর খুঁটিনাটি ডাটা আমরা জানবো। এই 1948-এ যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা ছিল সেটা সোশিয়ালিস্টিক কনসেপ্টটাকেই ফলো করা হয়েছে। বললাম যে প্রথম সদ্য স্বাধীন দেশ এবং সেই সময় এই সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী ভারত সরকার এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করে তাতেও আমরা কিন্তু তারই প্রতিচ্ছবি দেখতে পাই। অর্থাৎ প্রথমেই আমরা মনে রাখবো 1948-এর 6 এপ্রিল চালু হয়েছিল, এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার তখন ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সোশিয়ালিস্টিক কনসেপ্ট অ্যাডপ্ট করা হয়, এবং এই সময়টা থেকে মিক্সড ইকোনমিক সিস্টেম শুরু হয়। দেখো, যখনই তোমরা 5 ইয়ার প্ল্যান পড়বে তখন বলা হয় যে মূলত সেকেন্ড প্ল্যানে গিয়ে মিক্সড ইকোনমি যে সূত্রপাত সেখানে প্ল্যান অনুযায়ী, আর যদি বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী তাহলে কিন্তু আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি 1948-এর যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করা হয়েছিল সেখানেই আমরা তার রিফ্লেক্ট পেয়েছিলাম। হ্যাঁ, পোক্তভাবে যদি বলি তাহলে সেকেন্ড 1956-এ আরো বেশি করে পরবর্তীতে আমরা ওই সালগুলোর সময়, সেই জন্য বলা হয় সেকেন্ড প্ল্যান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে রিফ্লেকশন পাই। তাহলে 4টে কথা ইম্পর্টেন্টলি শুধু মনে রাখবে, দেখো খুব টিপিক্যালি করার দরকার নেই। এবার ইন্ডাস্ট্রিকে, এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ইন্ডাস্ট্রিকে ভারতবর্ষের সমস্ত যত ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমে স্ট্র্যাটেজিক কিংবা পাবলিক ইন্ডাস্ট্রি ভাগ করা হয়েছে, স্ট্র্যাটেজিক কিংবা পাবলিক সেক্টর, দেন বেসিক বা কি ইন্ডাস্ট্রি, থার্ড হচ্ছে আমরা পাবো ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ, অ্যান্ড ফোর্থ আদার্স ক্যাটাগরিতে ফেলা রয়েছে। তোমরা ভিজিবল যদি না হয় প্রথমেই বলছি, প্রথম ক্যাটাগরিতে হচ্ছে স্ট্র্যাটেজিক বা পাবলিক ইন্ডাস্ট্রি বা পাবলিক সেক্টর, সেকেন্ডটাকে বলা হলো কি ইন্ডাস্ট্রি বা আমরা বলতে পারি যে বেসিক ইন্ডাস্ট্রি, থার্ড ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, ফোর্থ আদার্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে প্রথম যে মুখ্যত মূল কতগুলি কোম্পানি, যেগুলো শুধু কয়েকটা লিখেছি, আমাদের তোমাদের খুব একটা বেশি প্রেশার করা দরকার নেই, রেলওয়ে, অস্ত্র নির্মাণ, পরমাণু বোমা, এই পার্টগুলো পাবলিক সেক্টরের মধ্যে ফেলা হলো। আর বেসিক কি ইন্ডাস্ট্রির মধ্যে খনিজ তেল, কয়লা, আকরিক লোহা তোলা, এরোপ্লেন নির্মাণ, এইগুলোকে রাখা হলো সেকেন্ড ক্যাটাগরিতে। এবং সেখানে বলা হলো যে প্রাইভেট মালিকানা এগুলো চলবে, 10 বছর পরে যদি দেখা যায় যে প্রাইভেট মালিকানা ব্যর্থ হচ্ছে তাহলে সরকার সেটাকে অধিগ্রহণ করে নেবে, সরকার সেটা নিয়ে নেবে। এটা এখানে ক্রাইটেরিয়া থাকলো যে বেসিক এবং কি ইন্ডাস্ট্রি বেসরকারি মালিকানায় থাকবে, এবং এই কনসেপ্টগুলো শুধু লাগবে, বেসরকারি মালিকানায় থাকবে এবং সেটা 10 বছর পরে যদি দেখা যায় প্রাইভেট মালিকানায় এই তারা ব্যর্থ হচ্ছে তাহলে সেটা সরকার নিয়ে নেবে। ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিটা সরকারের নিয়ন্ত্রণে চলবে, এরকম কিছু ইন্ডাস্ট্রি, অটোমোবাইল, সিমেন্ট, সুগার প্রোডাকশন, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট পার্টে ফেলা হলো। এবং এখানে শুধু তোমাদের মাথায় রাখতে হবে 4টে ক্যাটাগরি এবং তাদের মুখ্যত বৈশিষ্ট্য। দেখো এখানে একটা বৈশিষ্ট্য দিলাম, পুরোপুরি সরকারি অধীন, সরকারের, এটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে, কন্ট্রোলে চলবে। এটা হচ্ছে প্রাইভেট মালিকানায় চলবে কিন্তু
10 বছর পরে যদি দেখা যায় ব্যর্থ হচ্ছে তাহলে সরকার নিয়ে নিতে পারে। অর্থাৎ সেই সিচুয়েশন অনুযায়ী পদ্ধতি, এবং বাকি ছোট ছোট বাকি যত ইন্ডাস্ট্রি সেগুলো আদার্স ক্যাটাগরিতে ফেলা হলো। এবং এরপরেই 8 বছর পর আমরা পাবো সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956। চটজলদি আমি বলছি, সেটা একটু তোমরা লেখো। দেখো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956-এ এই লাইসেন্সিং রাজ শুরু হবে। যদিও একে এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তার মডেলটা পিসি মহলানবিশ মডেলও বলা হয়, এবং এখানে হেভি ইন্ডাস্ট্রির কথা বলা হলো। এই যে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই, এগুলো এগুলো সবই কিন্তু এই সেকেন্ড পলিসির আন্ডারে আলটিমেটলি গঠন হয়েছিল। আমরা পড়েছি, এরপরে আগেও পড়েছি, আবার 5 ইয়ার প্ল্যান যখন পড়বো তখন পড়বো। মূলত 1956 সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এবং সেখানে তাকে আমরা হেভি ইন্ডাস্ট্রিয়াল পলিসিও বলতে পারি, পিসি মহলানবিশ পলিসিও বলতে পারি। এবং এখানেই বলা হয় যে টোটাল ইন্ডাস্ট্রিগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হলো, শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি। শিডিউল এতে 17টা ইন্ডাস্ট্রি রাখা হলো, এবং সেটা সরাসরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সরকার সেটা দেখবে, সরকারি বলে পরিচিত হবে। এবং তারপরে শিডিউল বিতে রাখা হলো 12টা এমন ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিগুলোকে বলা হলো যে এই ইন্ডাস্ট্রিগুলোতে লাইসেন্স নিয়ে বেসরকারি মালিকানায় চলতে থাকবে। এই যে লাইসেন্সিং প্রথা চালু হলো, এই থেকে আমরা বলি লাইসেন্সিং রাজ স্টার্ট হলো। অর্থাৎ 1956-এর সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে লাইসেন্সিং রাজ সিস্টেমের সূত্রপাত হয়। এবং এই লাইসেন্সিং রাজকেই আমরা তারপরে পাবো যে মূলত এই প্রসঙ্গ নিয়ে আমাদের এমআরটিপি আইন চলে আসছে, যে লাইসেন্সিং রাজ আমরা দিয়ে দিয়েছি, তাহলে বেসরকারি মালিকানায় কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে বড় বড় ইন্ডাস্ট্রি, এবং তারাই সংঘবদ্ধ হয়ে, এখন আমরা সাধারণ কনসেপ্টে বলি যে শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির হাতে যাতে টোটাল সম্পত্তির দেশের যাতে মুষ্টিবদ্ধ না হয়, তার জন্য এই যে কোম্পানিকে লাইসেন্স দেওয়া হলো, কিন্তু তারপরে তার উপরে আবার একটা কন্ট্রোল আনা হলো অ্যামাউন্টের দিক থেকে, যাতে মনোপলি না বাড়ে, শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির সম্পত্তি যাতে বাড়তে না পারে। সেই কারণেই এমআরটিপি আইন আনা হয়েছিল 1956। তাহলে আমরা পড়বো সংক্ষিপ্তভাবে যে পিসি মহলানবিশ মডেল বলা হয়, চটজলদি পড়বে, পিসি মহলানবিশ মডেল বলা হয়, হেভি ইন্ডাস্ট্রি মডেল অনুসৃত হয় বা হেভি ইন্ডাস্ট্রি গঠনের কথা বলা হয়। এবং এইখানেই আমরা বলবো যে এই সময়টাতে আমরা সেই পলিসি অনুযায়ী, এবং সেটাই কিন্তু প্ল্যানেও রিফ্লেক্ট হবে, 5 ইয়ার প্ল্যান, এবং সেখানে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই এগুলো গঠন হয়েছিল। এবং তারপরে আমরা এখানে পাবো যে মূলত লাইসেন্স নিয়ে শিডিউল বি এতে, শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি, 3টে ক্যাটাগরিতে ভাগ করা হলো। শিডিউল এতে 17টা কোম্পানি, সেটা সরকারের হাতে রাখা হলো, 17টা ইন্ডাস্ট্রিকে। 12টা এমন ইন্ডাস্ট্রি বড় বড়, সেটাকে রাখা হলো একদিকে, বলা লাইসেন্স। এছাড়া ছোট ছোট যত ইন্ডাস্ট্রি তাদেরকে বলা হলো লাইসেন্স নিয়ে ইন্ডাস্ট্রি বা খুলতে পারো তোমরা। সিম্পল ওয়েতে যদি বলি, এইটুকুই মনে রাখতে হবে তোমাদেরকে, তার থেকে বেশি মনে রাখার দরকার নেই। এবং একদিকে লাইসেন্স দেওয়া হলো, আরেকদিকে মনোপলি বন্ধ করার জন্য মটপ আইন চালু হলো, আমরা মনোপলি রেস্ট্রিকশন অ্যান্ড ট্রেড পলিসি বলি। চটজলদি এটা লেখো, তারপরে তোমাদের এমআরটিপি সম্পর্কে লিখিয়ে দিচ্ছি। চটজলদি লিখবে। যেটা চলে আসা হচ্ছে এমআরটিপি, মটপ আমরা বলি, মোনোপলি রেস্ট্রিকশন অ্যান্ড ট্রেড পলিসি। দেখো, মনে রাখার বিষয় হচ্ছে 1969-এ এটা প্রথম পাস হয়, আর 1970-তে চালু হয়। বর্তমানে এটা প্রথমে একরকম ছিল অ্যামাউন্ট, এবং বর্তমানে বলা হচ্ছে যদি 100 crore তার টার্ন ওভার এবং 25% যদি দেখা যায় গ্রোথ হয়েছে কোনো কোম্পানির, তারা এই আইনের আন্ডারে পড়বে। এটা ছিল এক সময়, যদিও মটপটাকে তুলে দেওয়া হয়েছে 1991-এ, তো সেটা মাথায় রাখবে, 1991-এ তুলে দেওয়া হয়েছিল। এবং এটা ফাইনাল ভ্যালু গিয়েছিল এইরকম, প্রথমে কম ছিল, আমি বলছি পরেও বলছি, প্রথমে দেখো 1969 এই সময় বলা হয়েছিল যে 25 কোটি টাকার বেশি যাদের টার্ন ওভার,
তারা এই আইনের মধ্যে পড়বে, এই মটপের মধ্যে পড়বে। সরকার তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখবে এবং সেই কন্ট্রোলের মধ্যে বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হবে। এইটুকু মনে রাখলেই তোমাদের হবে, কারণ এই মটপের বিধিনিষেধ কি ছিল সেটা তোমাদের আসবে না। কিন্তু শুধু এইটুকু মাথায় রাখো, মনোপলি কন্ট্রোল করার জন্য যাদের বার্ষিক টার্নওভার এই যে সেই সময় ছিল হচ্ছে 25 কোটি, তারপরে একটা সময় গিয়ে 50 হয়, তারপরে সেটা একটা সময় গিয়ে আরো বাড়ে 100 হয়, এবং তারপরে 1991-এ গিয়ে 1991 সালে গিয়ে পুরোপুরি তুলে দেওয়া হয় লাইসেন্সিং প্রথা। তো সেখানে আমাদের শুধু মনে রাখতে হবে মনোপলি ট্রেড পলিসি 1969-এ পাস, 1970-তে চালু, এবং ফাইনাল ভ্যালু যেটা বলেছিলাম 1991-এর আগে যে ভ্যালুটা ছিল, সেই ভ্যালুটা ছিল যে বার্ষিক টার্নওভার 100 কোটি টাকার বেশি এবং যদি 25% গ্রোথ হয় তাহলে তারা এই আইনের মধ্যে পড়বে। সরকার তখন বিভিন্ন বিধিনিষেধ, সরকার আরোপিত যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ মেনেই তাদেরকে চলতে হবে। এই হচ্ছে মনোপলি ট্রেড পলিসির মূল গল্প, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একচেটিয়া মালিকানা রদ। এখানে এই দেখো 1969-এ ছিল 25 crore স্ল্যাব, তারপরে গিয়ে 1980-তে গিয়ে এই স্ল্যাবটা কিছুটা মানে রেস্ট্রিকশনটা কিছুটা তুলে দেওয়া হয়, সেখানে কিছুটা বাড়ানো হয়। তারপরে 1985-এ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়, 100 crore করে দেওয়া হয়, আর 1991-এ পুরো ক্লোজ হয়ে যায়, এমআরটিপি তুলে দেওয়া হয়। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল পলিসি পড়তে গেলে পরে সেই সময় আনুষঙ্গিক ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে যে যে পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন ছিল সেগুলি আলোচনা করা দরকার। কারণ ভারত সদ্য স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন হওয়ার পরে ভারতের যে মূল প্রয়োজন, সেই মূল প্রয়োজনটা হচ্ছে এক তো খাদ্য বস্ত্রের বাসস্থান, খাদ্য বস্ত্রের সংস্থান করা, বাসস্থান প্রপার দেওয়া, এবং তার সঙ্গে মূলত এই যে সবসময় মাথায় রাখা যে ভারত একটা রাষ্ট্র হিসাবে গ্রোথ করবে, সদ্য স্বাধীন হয়েছে, অতএব প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে সাম্য রক্ষা করা, এবং সেই সাম্য রক্ষা করতে গেলে পরে প্রথমেই ক্যাপিটালাইজেশনের পথে হাঁটা যাবে না। প্রথমেই এইরকম শুধুমাত্র যদি আমি এইগুলো না চালু করতাম তাহলে কিন্তু বৈষম্য আরো চরম পর্যায়ে পৌঁছাতো, কারণ তখনও মুষ্টিমেয় কয়েকজনের হাতে হয়তো সম্পদ। তখন যদি আমরা এইরকম খুল্লা ইন্ডাস্ট্রি বা সরকার যদি নিয়ন্ত্রণে না রাখতো, দেখা গেল ওই মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি তারা একটা ক্যাপিটালিস্টিক ধাঁচের ইকোনমি গড়ে তুলেছে ধীরে ধীরে। যদিও এখন আমরা এই রিসেন্ট একটু একটু করে আমরা এগোই। ইকোনমিক্স ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে খুব ভালো মতন একটা সত্য মেনে নিতে হবে যে আমরা আমেরিকার মতন গ্রোথ চাই, আমেরিকার মতন শক্তিশালী হতে চাই, রাশিয়ার মতন শক্তিশালী হতে চাই, অথচ আমরা সোশিয়ালিস্টিক ধাঁচে থাকবো, তাহলে কিন্তু হয় না সাধারণত। কারণ সব সময় এইটা হবে যে এখন ধীরে ধীরে যদি মনে হয় যে শক্তিশালী গ্রোথ হতে হবে, তাহলে কিন্তু সেই ক্যাপিটালিস্টিক ধাঁচেই এগোতে হয় দূরে ফিরে। যাই হোক, আমরা আছি এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956, আর ইকোনমিক সম্পর্কে প্রত্যেকের ধ্যান ধারণা আলাদা, প্রত্যেকে আলাদা আলাদাভাবে চিন্তা করে। প্রথম দিন থেকে আমি ইকোনমিক্স ক্লাস শুরু করার আগে বলেছিলাম যে এইটা একদম বাস্তব সত্য যে ইকোনমিক ডেভেলপমেন্ট কোনো একটা নির্দিষ্ট পথ ধরে আসে না, সবাই ভিন্ন ভিন্ন রকম ভাবে সেই ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যায়। আলটিমেটলি ডেভেলপমেন্ট হলো, সেটাই মূলত আলটিমেটলি আসল। তাহলে এবার চলে আসি 1956-এর পরে আমরা মটপ আইন সম্পর্কে জানলাম। আরো একটি আইন, এই যে বিদেশি মুদ্রার বিনিয়োগ, সেটাকে কিন্তু মূলত কন্ট্রোল করার জন্য ফেরা আইন চালু হয়েছিল, সেটা তোমরা লিখবে একটু, এটা একটু মুছে দিচ্ছি আমরা, এখানে একটু লিখে রাখবে পরের ইন্ডাস্ট্রিয়াল পলিসি যাওয়ার আগে। দেখো পরেরটা যাওয়ার আগে আমরা যেটা বলছিলাম যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947-এ প্রথম চালু হয় এবং 1973-তে আবার অ্যামেন্ডমেন্ট করে এই যে বিদেশি যে নিয়োগ, সেই নিয়োগটাকে বা এই যে আমদানি রপ্তানি সেইটার উপরে নিয়ন্ত্রণ আনার জন্য 1973-তে আবার এখানে অ্যামেন্ডমেন্ট আনা হয়। এবং এটা কিন্তু পরবর্তীতে আবার যখন 1991 সালে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ হবে, লাইসেন্সিং প্রথা চলে যাবে, মটপটাকে তুলে দেওয়া হবে, সেইখানে তারপরে 1999-এ ফেরা তখন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট হয়ে যায়, ফেমা হয়ে যায়। তাহলে এবার এবং
এই অনুযায়ী পরে আমরা ফেমা, এফডিএ, ফেরা এটা সম্পর্কে যদি ডিটেলসে তোমাদের জানতে হয়, শুধু এখন মনে রাখো যে একদিকে যেমন দেশে যাতে কোনো ইন্ডাস্ট্রির মনোপলি অর্থাৎ ইন্ডাস্ট্রিগুলোর মনোপলি রোধ করার জন্য একদিকে যেমন মোটর আইন চালু হয়েছিল, তেমনি এই যে আমদানি রপ্তানি বিদেশি নিয়োগ এগুলোকে কন্ট্রোল করার জন্য ফেরা গঠন করা হয়েছিল, ফেরা স্থাপন হয়েছিল। সেই ফেরা সম্পর্কে আমরা জানলাম ডিটেলসটা। এবার চলে যাই আমরা 1977-এ। দেখো মোরারজি দেশাই ক্ষমতায়, সেই সময় যে পলিসি গ্রহণ করা হয় সেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কথা বলা হলো, লেবার ডেভেলপমেন্টের কথা বলা হলো, ইন্ডিজিনিয়াস যে টেকনোলজি সেই টেকনোলজির ব্যবহারের কথা তিনি এই পলিসিতে বললেন, স্বনির্ভরতার কথা বললেন এবং এই প্রথম এক্সপোর্ট করার কথা চিন্তা শুরু করলেন। কারণ ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন যদি দেখি 1950-এর পর থেকে ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম, এবং এই করতে করতে ধীরে ধীরে আমরা অন্য জায়গায় তোমাদের আলোচনা করেছিলাম যে ধার নিতে নিতে বিদেশি মুদ্রা একটা সময় এমন এসেছিল 1990 সাল নাগাদ যে বিশ্বের প্রচুর এরকম দেশ ভারতকে বয়কট, অর্থনৈতিক দিক থেকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মুহূর্তে কিন্তু ভারত সরকার 1991 সালের যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা গ্রহণ করেছিল। তো যাই হোক, সেখানে এক্সপোর্ট করার চিন্তা এই পলিসিতে প্রথম। এইভাবে শুধু ইম্পর্টেন্ট ডাটাগুলো তোমাদের মনে রাখতে হবে। 1980 সালের যে পলিসি সেখানে স্মল ইন্ডাস্ট্রিগুলোকেই অকুপাইড করে নেয়। যেহেতু জনতা সরকার ভেঙে যায় সেই কারণে এই পলিসিটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়নি বা তার সেইভাবে সাফল্য পায়নি। তো 1995-এর কি করা হলো, যেখানে সিলিংটা একটু বাড়ানো হলো এবং মডার্নাইজেশন স্টার্ট হয় এবং এইখানে 50 crore থেকে 100 crore হয়ে যাবে। 90-তে আমরা স্মল সেক্টর ডেভেলপমেন্টের কথা বলা হলো, মডার্নাইজেশন অফ টেকনোলজির কথা বলা হলো, সিডবি গঠন হলো ইত্যাদি আমাদেরকে এই হিসাবেই পড়ে নিতে হবে। এইবার আমরা চলে আসবো 1991 সালের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কি কি পরিবর্তন এসেছে একটা বিস্তারিত আলোচনা, সেটা আমরা মূলত তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা প্রথম দেখছো, এবং আমরা খুব শীঘ্রই তোমাদের এই 1991 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং ইন্ডাস্ট্রি রিলেটেড যে আরো টপিক ছোট ছোট রয়েছে সেগুলো নিয়ে পরে খুব শীঘ্রই দেখা হচ্ছে।